শুধু আমাদের দেশের অভিজ্ঞতার কথা আমরা যদি বাদও দিই, সাম্প্রতিককালের একেবারে আরব বসন্ত থেকে শুরু করে নেপাল পরিবর্তন পর্যন্ত যদি আমরা তাকাই, তাহলে আমরা যে কোনো সচেতন লোক বুঝতে পারব যে পাওয়ার অফ কমিউনিকেশন, পাওয়ার অফ ইন্টারনেট অ্যান্ড পাওয়ার অফ ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের শুধুমাত্র রাজনৈতিক বাতাবরণকেই পরিবর্তন করে নাই, এমনকি আমাদের ব্যক্তিগত গোপনীয়তার জগৎকেও কিন্তু পরিবর্তন করে ফেলেছে। যে কোনো সচেতন মানুষই এখন অতীতের যে কোনো সময়ের চাইতে তার নিজস্ব যে অধিকার, একান্ত ব্যক্তিগত গোপনীয়তা, এ বিষয়েও কিন্তু সারাক্ষণ আতঙ্কিত থাকতে হয়। কেননা গণমাধ্যম প্রযুক্তি এবং ইন্টারনেটের যে নেটওয়ার্ক, সেটি এখন এতই শক্তিশালী এবং এতই স্বাধীন যে রাষ্ট্র সবসময় তা তার নিয়ন্ত্রণে রাখতে পারে না এবং পারবে না। এরকম একটা বাস্তবতাতে তথ্যমন্ত্রী হিসাবে আমার সামান্য জ্ঞান বুদ্ধি দিয়ে আমি যেহেতু এটা বুঝি, সে কারণেই আমি প্রথম দিন থেকেই প্রতিশ্রুতিবদ্ধ এবং সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া যে প্রতিশ্রুতি, গণমাধ্যম কমিশন করা, গণমাধ্যমকে স্বাধীন করা, এই কথাগুলি আগের সরকারের আমলে কেবলমাত্র একটা গালবরা বলি ছিল। কিন্তু এই বাস্তবতার কারণে আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা খুব ভালো করেই বুঝি এটি এখন আর গালভরা বলি নয়, এটি একটি অবশ্যই পালনীয় শর্ত। যে সরকার এই অবশ্য পালনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, সে দুপুরে রান্না করতে পারলেও তা না খেয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। কেননা জনগণ যে কোনো মুহূর্তেই তথ্য প্রবাহের এই ক্ষমতার কারণে এমনভাবে সংঘবদ্ধ হতে পারে যে নির্বাচনের মেয়াদ বা সরকারকে নির্বাচন কত মেয়াদ দিয়েছে তা জিজ্ঞাসা করার সময়ও কিন্তু থাকবে না, অথবা সংবিধানে কতটুকু মেয়াদ নির্ধারণ করে দেয়া আছে তা কেউ জিজ্ঞাসা করার সময়ও পাবে না, যদি গণ অসন্তোষ ওই মাত্রায় তৈরি হয় কখনো এবং তা এত দ্রুত জনগণকে ঐক্যবদ্ধ করে ফেলতে পারে। আমি কথাটা বলছি এই কারণে যে আমাদের সরকার, যেহেতু আমরা এই পাওয়ার অফ কমিউনিকেশনটা বুঝি বলেই কিন্তু সমস্ত কমিউনিকেশনকে আমরা একটা সুস্থ নেটওয়ার্কের মধ্যে আনতে চাই। অবশ্যই আমরা নিয়ন্ত্রণ করতে চাই না, কিন্তু এক্ষেত্রে সকল অংশীদারদের জন্য একটা সমান্তরাল এবং পারস্পরিক স্বার্থ সম্পন্ন নীতিমালা তৈরি করতে হবে। অস্পষ্টতার কারণে কোনো অংশীদার একজন আরেকজনকে এক্সপ্লয়েট করার সুযোগ পান, যেহেতু নীতিমালা নাই। ফলে সরকার যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হয় তাহলে সে অ্যাডভান্টেজ নেবে, সংবাদপত্রের মালিকরা যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তাহলে তিনি অ্যাডভান্টেজ নেবেন, টেলিভিশনের মালিকরা যদি পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তাহলে তিনি অ্যাডভান্টেজ নেবেন, কন্টেন্ট নির্মাতারা যদি খুব পাওয়ারফুল স্টেক হোল্ডার হন তারা কন্টেন্ট নির্মাণ বন্ধ করে দিবেন, সাংবাদিকদের যদি খুব শক্তিশালী স্টেক হোল্ডার হন একা একা তারা ইউনিয়ন করে কর্মবিরতি করবেন। তার মানে কিন্তু গণমাধ্যমের এই তথ্য প্রবাহের যে উৎপাদন পণ্য, প্রধান যে পণ্য তথ্য, সেই তথ্য কিন্তু তখন আর উৎপাদিত হবে না। ফলে সবটা মিলিয়ে কিন্তু এই ইকোসিস্টেম, এবং আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা এখানে যারা উপস্থিত, আপনারা সকলেই খুব অ্যাক্টিভ পার্টনার, এই ইকোসিস্টেমের সবাই আপনারা অ্যাক্টিভ পার্টনার, বিশেষ করে আপনারা হচ্ছেন লিডিং পার্টনার। আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সকলের একটা কালেকটিভ মেধার বিনিয়োগ দরকার, একটা যৌথ মেধার বিনিয়োগ দরকার, যে এই আধুনিক গণমাধ্যম ব্যবস্থাপনার মধ্যে সমস্ত অংশীদারদের
পারস্পরিক স্বার্থ সংরক্ষণ করে একটা নীতিমালা কিভাবে তৈরি করা যেতে পারে। সরকার সেক্ষেত্রে কেবলই ফ্যাসিলিটেটর হবে, সরকার কোনো কর্তৃত্বের দায়িত্ব নেবে না, সরকার কোনো নিয়ন্ত্রণের দায়িত্ব নেবে না। সরকার এখানে তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কোনো সংকীর্ণ কাজের মধ্যে যুক্ত হবে না, অথবা রাষ্ট্রের কোনো অঙ্গ বা সংস্থাকে সে এ বিষয়ে যুক্ত করবে না। সভ্য দেশে, প্রতিটি দেশেই কিন্তু এই ধরনের ব্যবস্থা এ কারণে একটা কমিশনের মাধ্যমে পরিচালিত হয়, এবং সে কারণেই কিন্তু কোনো সভ্য দেশে তথ্যমন্ত্রী কিন্তু অত গুরুত্বপূর্ণ না। যে দেশে সভ্যতার গ্রোথ বা ডেন্সিটি যত উপরে, সেই দেশের তথ্য মন্ত্রণালয়ের কাজ কিন্তু তত কম, তার কোনো কাজই পড়ে না। যেমন ধরেন যে ব্রিটেনের অফিস অফ কমিউনিকেশন, ইউনাইটেড স্টেটসের ফেডারেল কাউন্সিল অফ কমিশন অফ কমিউনিকেশন, ইউরোপিয়ান ইউনিয়নে তাই। কে লাইসেন্স পাবে, কে লাইসেন্স পাবে না, তিনি লাইসেন্স ব্যবহার ঠিকমতো করছেন কিনা, তার লাইসেন্স বাতিল করা উচিত কিনা, অথবা তাকে ডেকে পেনাল্টি দেওয়া উচিত কিনা, ফেসবুককে ডেকে টাকা দিতে বলা হবে কিনা, ইউটিউবে কেন তার নিয়মটা লঙ্ঘন করলো, কোন কোন গ্যারান্টি ক্লাস সে লঙ্ঘন করলো। নাথিং এনগেজমেন্ট উইথ দি গভর্নমেন্ট। আমাদের সরকার আমরা ভালো করে বুঝে ফেলেছি যে আমরা যে পৃথিবীতে প্রবেশ করেছি তাতে এই ধরনের একটি ব্যবস্থাপনা ছাড়া, এই ধরনের একটি স্বাধীন সর্বসম্মত কমিশনের অথরিটি ছাড়া এই ব্যবস্থা এগোতে পারবে না। কারণ এখানে সবাই অংশীদার। সরকার কেবলই আপনাদের মধ্যে একজন অংশীদার। সরকার আপনাদেরকে কর্তৃত্ব করবে, সরকার সব ঠিক করে দিবে তা না। হ্যাঁ, সরকার যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণ কর্তৃক একটা নির্দিষ্ট সময়ের জন্য নিয়োজিত আছে, ফলে জনগণের এই তথ্য সেবাটা নিশ্চিত হচ্ছে কিনা সে ব্যাপারে আমি বা সরকার দায়িত্বশীল থাকতেই হবে। এবং সেক্ষেত্রে সরকার কি করবে? সরকার সেক্ষেত্রে কমিশনের কাছেই দ্বারস্থ হবে যে দেখেন অমুক মিডিয়া তমুক মিডিয়া দেখেন অপতথ্য ছড়িয়ে বেড়াচ্ছে, অথবা দেখেন সে একটা আদর্শের দাস হিসাবে এখানে একটা সংঘাত তৈরি করছে, স্বাধীনতার চেতনার নামে সে এখানে একটা বিভাজন তৈরি করছে, ধর্মের নামে সে এখানে একটা বিভাজন তৈরি করছে, এটা করা উচিত না, রাষ্ট্র সমাজ অস্থিতিশীল হয়ে পড়বে। সরকার বরঞ্চ এখানে একটা বাদী হিসাবে যাবে কমিশনের কাছে। কিন্তু এই কাজ করার জন্য সরকার কোনো পুলিশি দায়িত্ব পালন করতে যাবে না। তথ্য ব্যবস্থার মধ্যে কোনো ধরনের কোনো পলিসিং সিস্টেম, কোনো ধরনের কোনো পুলিশি ব্যবস্থার কোনো অবকাশ নাই। এই বাস্তবতাটাকে বোঝাটা হচ্ছে কিন্তু খুব জরুরি। আমি খুবই দুঃখিত যে যাদের সঙ্গে কথা বলি বা বলেছি বা পরামর্শ করেছি, আমি খুব কম মানুষ পেয়েছি যারা এই লেন্স দিয়ে ব্যাপারটা দেখেন। বেশিরভাগই আমি দেখেছি, আমি যেহেতু কম জানি, আমি যেহেতু কম বুঝি, এবং আমি যেহেতু লেম্যান, আমি যেহেতু একটা নন টেকনিক্যাল পারসন, এবং আমি যেহেতু দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা নতুন ব্যক্তি, সে কারণে আমাকে তো জানতে হবে, শিখতে হবে, বুঝতেই হবে। কিন্তু শিখতে গিয়ে, জানতে গিয়ে, বুঝতে গিয়ে দেখেছি যে উনি যা বুঝতে চান বা বোঝাতে চান তার বেশিরভাগেরই প্রাসঙ্গিকতা নেই, বেশিরভাগই ইররিলেভেন্ট, বেশিরভাগই অবসলিউট হয়ে গিয়েছে, অচল হয়ে গিয়েছে। সময়ের বিবেচনায় যার কোনো গুরুত্ব নাই, সময়ের গতি সম্পর্কে উনি সচেতন না, এবং উনি এই সমস্যাটাকে যে একটা গতিশীল বিষয় নিয়ে আমরা কথা বলছি উনি তা জানেন না। উনি একটা স্ট্যাটিক বিষয় নিয়ে কথা বলছেন আমার সঙ্গে। তো যে কারণে নীতি নির্ধারণ করার জন্য আমাকে সেই ধরনের মানুষকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে যারা সমস্যাটাকে এরকম একটা গতিশীল সমস্যা মনে করেন, সমস্যাটাকে একটা নতুন সমস্যা মনে করেন বা বোঝেন, এবং এই সমস্যা বিশ্বব্যাপী সমাধান করার জন্য একটা গবেষণামূলক প্রক্রিয়ার মধ্যে চলছে। পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন এবং আধুনিক দেশগুলি কিছু কিছু আইনকে প্রয়োগ করে চলছে,
তাদের দিকে নজর দিয়ে তাকাতে হচ্ছে, তারা কি কি ফলাফল পাচ্ছেন, কি কি ফলাফল পাচ্ছে না। কারণ এই ব্যবস্থাটা একটা গরিব দেশ হোক, একটা ধনী দেশই হোক, তথ্য ব্যবস্থাপনাটা কিন্তু মোটামুটি সবাই, কারণ সেও ইন্টারনেট ব্যবহার করে, ধনী দেশেও ইন্টারনেট ব্যবহার করে। অতএব অন্যান্য ক্ষেত্রে ধনী এবং গরিবের পার্থক্য যাই থাকুক, তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু আসলে ধনী গরিবের তেমন কোনো পার্থক্য নেই। বরঞ্চ পার্থক্য হচ্ছে প্রপার আন্ডারস্ট্যান্ডিংয়ের। বরঞ্চ আমরা সে কারণে পুয়োর যে আমাদের এ ব্যাপারে প্রপার আন্ডারস্ট্যান্ডিং নেই। কিন্তু এটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকাটা কিন্তু ফাইন্যান্সিয়াল পুয়োর ক্যাপাসিটির জন্য না, প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকার ল্যাকিংটা কিন্তু বেসিক্যালি ইনফ্যাক্ট নলেজ ল্যাকিংয়ের কারণে হচ্ছে। আমার বক্তব্যের এই পর্বে আমি স্টেক হোল্ডারদেরকে অনুরোধ করব যে কেবলমাত্রই প্রফিট মোটিভ থেকে কথা না বলে ইকোসিস্টেমটা বোঝা এবং এটার সমাধানটাকে বের করা, সেই জায়গা থেকে যদি আমরা কথা বলে সকলের জন্য একটা মিউচুয়াল ইন্টারেস্ট বেসড একটা সলিউশন পলিসি যদি আমরা দাঁড় করতে পারি, এবং রাষ্ট্র সেই ক্ষেত্রে কেবলমাত্র একটা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে এবং আপনাদের মধ্যে একজন সমান সমান অংশীদার। আমি বারবার বলছি, রাষ্ট্র এক্ষেত্রে আপনাদের মধ্যে একজন সমান সমান অংশীদার বাদে আর কিছুই না। এটা একটা বিরাট বাতাবরণ, টোটাল ডিজিটাল প্ল্যাটফর্ম গ্লোবাল লেভেলে একটা বিরাট বাতাবরণ। এই মুহূর্তে ভেনিজুয়েলাতে কি হচ্ছে, ডিজিটাল ওয়ার্ল্ডে যেটা 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 অ্যালাউ করে, সিস্টেম যেটা অ্যালাউ করে, সেটা সেও জানে, আমিও জানি। অর্থাৎ এখানে কিন্তু কোনো গভর্নেন্স তৈরি হয় নাই। গভর্নেন্স তো দূরে থাকুক, এমনকি যুদ্ধ থামানোর জন্য প্রথম বিশ্বযুদ্ধ এবং বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের মতো যেরকম একটা ঢেলাঢালা একটা আন্তর্জাতিক ফোরাম তৈরি হয়েছে, ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু তাও তৈরি হয় নাই। এটা এতটাই বৈশ্বিক। অতএব এখানে সংশ্লিষ্ট দেশে বা ডোমেস্টিক লেভেলে আমাদের স্টেক হোল্ডারদের একটা কমন ইন্টারেস্টের পয়েন্ট বের করা এবং সেই পয়েন্টে সকলে মিলে একটা গ্রহণযোগ্য মিউচুয়াল পলিসি ডেভেলপ করাটা হচ্ছে প্রথম কাজ। অবশ্যই কাজটা বেশ খানিকটা শর্তযুক্ত। অফকোর্স ইট ইজ সাবজেক্টিভ টু দি প্রপার স্টাডি। সেই জন্য কিছুটা সময় লাগতেও পারে। যদি কম সময় লাগে সেটা বিজ্ঞ ব্যক্তিদের কাজ, কিন্তু সরকার সময়টা কম লাগাতে চাচ্ছে না, সরকার চাচ্ছে খুব দ্রুত করতে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে আমরা বুঝে ফেলেছি যে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে পরে আমাকে প্রথমে ডেটা জোগাড় করতে হচ্ছে। উইদাউট ডেটা এনি ইনফরমেশন ইজ নট ইনফরমেশন, ইট ইজ অনলি ওপিনিয়ন। উইদাউট ফ্যাক্টস নো ইনফরমেশন ইজ নিউজ। এটা যে কোনো মানুষ আমরা বুঝি, যে কারণে আজকে ফ্যাক্ট চেকিংয়ের প্রশ্ন দেখা দিয়েছে, যে কারণে যে কোনো একটা কথা শোনার আগেই আমাদেরকে ওটার মধ্যে ডেটা আছে কিনা আমাদেরকে জানতে হচ্ছে। বিরাট এক রচনা লেখা হলো, তার মধ্যে কোনো ডাটা নাই, কোনো পরিসংখ্যান নাই, এটা তো হবে না। এই সমস্যাটা সমাধান করার জন্য সরকার যেখানে এসে দাঁড়িয়েছে, আমার প্রথম দরকার হচ্ছে ডেটা। আমাকে রাইট ডেটা পেতে হবে। আমাকে যখন কেউ প্রশ্ন করেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করেন যে টেলিভিশনের বক্সের সংখ্যা কত, আমি যে উত্তরটি দিব তা হয়তো সঠিক নাও হতে পারে। যদি বলা হয় যে টেলিভিশনের দর্শক সংখ্যা কত, যদি জিজ্ঞাসা করা হয় টেলিভিশনের কোন অনুষ্ঠানের দর্শক গ্রহণযোগ্যতা কত, এক কথায় বলতে গেলে একটা ডিজিটাল টিআরপি আছে কি নাই, এটা কি আমি বলতে পারবো? আমরা বলতে পারবো? এটা কি ম্যানুয়ালি সম্ভব? এটা কি ঘরে 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 গিয়ে প্রচলিত জরিপ পদ্ধতিতে এটা কি আনা সম্ভব? যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশে পত্রিকার সংখ্যা কত, তথ্য মন্ত্রণালয়ে লাইসেন্স কতগুলি দিয়েছে অথবা রেজিস্ট্রেশন কতগুলি দিয়েছে, আমি আমার সচিবকে বললে হয়তো একটা তালিকা দিয়ে দিবেন। কিন্তু যদি বলা হয় পত্রিকার ছাপার সংখ্যা কত, সঠিক তথ্যকে আমি দিতে পারবো? যদি মালিক সমিতিকে চাই যে ভাই আপনি একটু আমাকে সঠিক সংখ্যাটা বলেন তো, যে সংখ্যা আমাকে দেয়া হবে সেটা কি সঠিক, অথবা সেটাকে বেঠিক বলার জন্য কি কোনো ডিজিটাল মেকানিজম আমার হাতে আছে?
যদি বলা হয় যে এই পরিসংখ্যান এবং এই ডিজিটাল স্টাডির উপরে বেস করেই আমি বিজ্ঞাপন দিব, এটার উপরে বেস করেই আমি ক্রয়পত্র দিব, এটার উপরে বেস করেই আমি বিজ্ঞাপনের হার নির্ধারণ করব, এটার উপরে বেস করেই আমি ট্যাক্স ইম্পোজ করব, ডিউটি ইম্পোজ করব, রাজস্ব বাড়াবো, তাহলে সিদ্ধান্তে যেতে চাইলে আমার তো এই ডিজিটাল কন্ডিশনকে তো আমার ইনএভিটেবলি আগে ফুলফিল করতে হবে। সরকার এই কাজ কেন করবে না? কারণ সরকারের কাছে তো এই তথ্য গোপন করার বিনিময়ে সরকারের তো কোনো লাভ নাই। কোনো পত্রিকা যদি 100 কপি ছেড়ে 1 লাখ দাবি করে, আর কোনো টেলিভিশন যদি কোনো দর্শকবিহীন হিসাবে সে যদি কোটি দর্শকের দাবি করে, আর তার বিনিময়ে সে যদি বিজ্ঞাপনদাতাদেরকে প্রতারণা করে, সরকারকে প্রতারণা করে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে প্রতারণা করে, ট্যাক্সকে প্রতারণা করে, রেভিনিউ সিস্টেমকে প্রতারণা করে, এন্ড অফ দ্য ডেতে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং প্রকৃত যারা উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা যারা, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের সাধারণ মানুষ। সে তথ্য পাচ্ছে না, সে ভুল তথ্য পাচ্ছে, মিথ্যা তথ্য পাচ্ছে, বিকৃত তথ্য পাচ্ছে। এবং এই ব্যাড মানি যেরকম গুড মানিকে ড্রাইভ করে, তাড়িয়ে দেয়, তেমনি এই ধরনের কোয়ালিটি পিপলটা তখন আর কোনো জায়গাতে থাকবেন না। কোয়ালিটি ইনভেস্টররা থাকবেন না, কোয়ালিটি এন্টারপ্রেনাররা থাকবেন না, কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটররা থাকবেন না, কোথাও কোয়ালিটি জার্নালিস্টরা থাকবে না। ফলে আমার কথা আমি এভাবে শেষ করতে চাই যে আমাদেরকে এই জটিল নতুন ইকোসিস্টেমকে যৌথভাবে বোঝা এবং এই যৌথভাবে বোঝার পরে এর তথ্য এবং পরিসংখ্যান সংগ্রহের একটা ডিজিটাল মাধ্যমকে নিশ্চিত করা, এবং তৃতীয় হচ্ছে সেই ডিজিটাল সার্ভে এবং ডিজিটাল স্টাডি এবং ডিজিটাল স্ট্যাটিস্টিক্সের উপরে ভর করে নতুন করণীয় নির্ধারণ করা। তথ্য মন্ত্রণালয় তার এই মুহূর্তের কর্মপরিকল্পনাকে এই 3 ভাগে ভাগ করেছে। এই মুহূর্তে আমরা যৌথ স্টাডির পর্বে আছি। সেকেন্ড পর্বে আমরা ঢুকবো, আমরা টোটাল ইনফরমেশন কালেকশন, স্টাডি, ডিজিটাল ইনফরমেশন, স্ট্যাটিস্টিক্স, যে কোনো ধরনের যা আমরা গ্রহণ করব, কারো মুখের কথা হবে না, কোনো কাগজ কলম সিল ছাপ্পর মুখের কথা না। 100% এখানে ডিজিটাল মেকানিজমের উপরে ভর করে আমি তথ্য পরিসংখ্যানের উপরে দাঁড়াতে চাই। থার্ড হচ্ছে এই বেসিসে আমরা তারপরে একটা নিউ রোডম্যাপ এবং পলিসি ডিক্লেয়ার করব। প্রথম পর্বে আমরা সবাই একমত, ইতিমধ্যেই কথাবার্তা বলছি আমরা। আমি খুবই গর্বিত যে বাংলাদেশের গণমাধ্যম জগতে সকলেই আমাকে সহযোগিতা করছেন। আমি ইতিমধ্যেই নিউজ পেপার অ্যাসোসিয়েশনের মালিকদেরকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। প্রধানমন্ত্রীর কথা শুনে তারা খুবই খুশি হয়েছেন। তার যে আগ্রহ এবং তার যে ভবিষ্যতের একটা আধুনিক গণমাধ্যম করার যে প্রতিশ্রুতি এবং স্বাধীন গণমাধ্যম করার যে প্রতিশ্রুতি, তাতে তারা খুবই খুশি হয়েছেন। নিকট ভবিষ্যতেই সম্পাদক পরিষদটা কথা বলবেন, সাংবাদিকরা কথা বলবেন। আমি আনুষ্ঠানিকভাবে অ্যাডকোকে আহ্বান জানিয়ে রাখলাম, আপনারা যখনই চাইবেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদেরও বৈঠক হবে। তবে এই বৈঠকগুলিকে আমি সৌজন্যতার মধ্যে না আটকে রেখে আমাদের এই যৌথ স্টাডিটা সম্পন্ন করে ডিজিটাল স্ট্যাটিস্টিক্সের কাজগুলিকে যদি হাতে নিয়ে বসতে পারি, এরপরে একটা খসড়া করণীয় নিয়ে যদি কথা বলতে যেতে পারি, তাহলে আমাদের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। আমি একটু আগেই আজকের সভার সভাপতি এবং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে আমি বিনীতভাবে অনুরোধ করছিলাম যে আমাকে একটা এক্সিকিউটিভ সামারি দেওয়ার জন্য। অন্যান্য স্টেক হোল্ডারদের প্রতি আমি একই ধরনের আবেদন রাখছি, আহ্বান রাখছি। আপনারা খুব দ্রুত আমাদের এই কাজটা যদি করে দিতে পারেন, তাহলে আমরা খুব শিগগিরই আমরা হাত দিতে পারব। সমসাময়িককালের সমস্যা কিন্তু শুধুমাত্র ব্রডকাস্টিং না, কারণ এখন কমিউনিকেশনের প্ল্যাটফর্মের ক্ষেত্রে যেভাবে ওভার দ্য টপ ওটিটি দাঁড়িয়ে গিয়েছে এবং যেভাবে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা প্লেয়ার হিসাবে কিন্তু আমাদের সোশ্যাল সিস্টেমে কিন্তু এক্সিস্ট করে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে পাওয়ারফুল প্রেজেন্স, এটা অনেকেই কিন্তু এই মুহূর্ত পর্যন্ত অ্যাওয়্যার না, অনেকেই কিন্তু খুব ভালো করে আমরা বুঝে উঠতে পারি না।
পৃথিবীর হাতে গোনা কিছু বিজ্ঞ লোকরা কিন্তু ইতিমধ্যে খুব উদ্বিগ্ন, এবং এটা একটা বিরাট বিতর্ক চলছে পৃথিবীতে যে হোয়েদার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ ব্লেসিংস অর ইট ইজ কার্স, এবং এই প্রশ্নের উত্তর কেউ এখনো দিতে পারে না। কিন্তু এরকম একটা অনিশ্চিত প্রশ্ন নিয়ে হলেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে আমরা এখন বাস করছি। আমাদের লক্ষ বছরের সভ্যতা একটা নতুন পর্বে প্রবেশ করেছে। এতদিন ভালো মন্দ যা করে থাকি, যুদ্ধ করি আর উন্নয়ন করি, যাই করি না কেন, তা কিন্তু মানুষ আর মানুষ। কিন্তু এখনকার পৃথিবীতে কিন্তু মানুষের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা নতুন এন্টিটি হিসাবে কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। সে আপনার বন্ধু নাকি সে আপনার শত্রু, সে আপনার পার্টনার নাকি সে আপনার প্রতিদ্বন্দ্বী, এ প্রশ্ন কিন্তু ফয়সলা হয় নাই, মোকাবেলা হয় নাই। এবং এই প্রশ্ন মোকাবেলা করার মঞ্চ কোনটা? ডিজিটাল কমিউনিকেশন প্ল্যাটফর্ম। সেই অর্থে কিন্তু স্টেক হোল্ডার আমরা যারা এখানে আছি, আমাদের রিলেভেন্সি সবচেয়ে বেশি। আগামীতে আদৌ পৃথিবীতে সরাসরি অস্ত্র উৎপাদন হবে নাকি শুধুমাত্র চিপস উৎপাদন হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। ওয়ার ইন্ডাস্ট্রি হয়তো থাকবেই না, বরঞ্চ তাইওয়ানের সেমিকন্ডাক্টর এবং রেয়ার আর্থ ম্যাটেরিয়াল অনেক পাওয়ারফুল হয়ে যাবে। তেলকে নিয়ে যে বিশ্বযুদ্ধ হতো, তার বদলে দেখা যাবে যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যাচ্ছে সেই দেশটা দখল করো, কারণ ওইটা বিরাট একটা কম্পোনেন্ট হচ্ছে চিপস তৈরি করার জন্য। এবং সেই চিপসের কন্ট্রোল থাকলে পরেই ইন্টারনেট অন থিংস, আইওটি, এবং আইওটি যখনই থাকবে তখন একেবারে এই মানে যে কোনো জিনিস তখন কিন্তু কন্ট্রোল করবে চিপস। ফলে চিপস যার, দুনিয়া তার, কোনো অস্ত্র লাগবে না। নিশ্চয়ই আপনারা অনেকে বাই দিস টাইম গো থ্রু করেছেন চিপস ওয়ার, ক্রিস মিলারের লেখা। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি এই কথাগুলিকে একটু বিস্তৃত করলাম এই কারণে যে কেবলমাত্রই এখানে আপনাদের সঙ্গে এই কথাবার্তা বা আপনারা যা বলছেন, আমি যা বলছি, এর মধ্যে কেবলমাত্রই যে ব্যবসা বাণিজ্যকে ডিসিপ্লিন করতে হবে এবং আমার রেভিনিউ বাড়াতে হবে আর আপনাদের রেভিনিউ গুছিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, আলোচনাটা যেন তার মধ্যে আটকে না থাকে, বা আমাদের মনোজগৎ, আমাদের চিন্তা যেন সেখানে আটকে না থাকে। বুঝতে হবে যে আধুনিক পৃথিবীতে আমরা এই ব্যবস্থাটাকে যদি শৃঙ্খলার মধ্যে না আনতে পারি, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষের দৈহিক ক্ষমতাকে যেমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা দিয়ে জাতিসংঘের জন্ম দিতে বাধ্য করেছে, তেমনি ডিজিটাল ওয়ার্ল্ডে এই নতুন গ্লোবাল একটা ফোরাম এবং একটা গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং যদি না তৈরি হয়, তাহলে কিন্তু একটা নতুন পৃথিবীর মধ্যে আমরা পড়ব। কিন্তু তার আগে আমরা যেটা করতে পারি, আগে আমাদের নিজেদের কাছে যতটুকু সম্ভব এই ব্যাপারে একটা যৌথ সমঝোতা দরকার, একটা কমন কালেকটিভ আন্ডারস্ট্যান্ডিং দরকার, এবং সেই জন্যই একটা কালেকটিভ স্টাডি দরকার, এবং সেই জন্যই সকলের কাছে গ্রহণযোগ্য একটা ডিজিটাল প্যারামিটার দরকার, যার দ্বারা আমরা তথ্য সংগ্রহ করব। এই দুটো জিনিস হাতে পাওয়ার পরেই আমরা আমাদের সকলের সম্মতিক্রমে আমাদের রোডম্যাপ, ডিজিটাল বেসড একটা মিডিয়া পলিসি আমরা রোডম্যাপ ডিক্লেয়ার করব, এবং যার সব কিছুর অভিভাবক হবে একটা স্বাধীন গণমাধ্যম কমিশন। আমি আমার ক্ষুদ্র চেষ্টা দিয়ে সরকারের পক্ষ থেকে এই কাজ বেশ কিছুটা এগিয়ে নিয়েছি, কিন্তু আপনাদের মতো অংশীদারদেরকে আমি আরও বেশি ঘনিষ্ঠভাবে পেতে চাই, এবং সবচেয়ে বেশি যেটা চাই সেটা হচ্ছে আপনাদের নলেজ ইনভেস্টমেন্ট। ধন্যবাদ সবাইকে।